আজকে আমি তোমাদেরকে রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেইটা নিয়ে সেই ক্লাসটা আমি শুরু করছি। রোধ কি কি কিসের কিসের উপর ডিপেন্ড করে এবং এখান থেকে বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম হয়। নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমি অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, তাহলে নিউমেরিক্যাল প্রবলেমগুলো পারবে। থিওরিটা ভালো করে দেখতে থাকো। আচ্ছা, চলো শুরু করা যাক। ঠিক আছে, আজকে তাহলে রোধ কিসের উপর নির্ভর করে এটা নিয়ে বলবো। দেখ, এই টপিক থেকে কিন্তু একটা নিউমেরিক্যাল প্রবলেম, একটা কিন্তু ম্যাথ মাধ্যমে কিন্তু থাকবেই, খুব ইম্পর্টেন্ট টপিক। তাহলে রোধ কি জিনিস আমরা জানি। রোধ হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রাকে বা কারেন্টকে যে বাধা দেয় সেটাকে বলছে রোধ, তাই তো? এটা ওহমের সূত্র থেকে আমরা জেনেছিলাম এবং সেখানে ওহমের সূত্রে যে ধ্রুবকটা পেয়েছিলাম আর সেটাকে রোধ নাম দিয়েছিলাম, রেজিস্ট্যান্স। এবার রোধ কিসের উপর নির্ভর করে? দেখ, একটা তার আছে, একটা পরিবাহী তার, একটা ওয়্যার। এই পরিবাহী তারের দৈর্ঘ্য ধর এল দৈর্ঘ্য। তাহলে তোমরা বলতো, একটা ছোট তার নিয়েছি আর একটা অনেক বড় তার নিয়েছি, কোনটার ক্ষেত্রে রোধ বেশি হবে? বড় তারের ক্ষেত্রে। অর্থাৎ যে তারটা যত বেশি বড় সেটাতে তত বাধা বেশি পেতে পেতে যাবে। অর্থাৎ পরিবাহী তারের দৈর্ঘ্য যত বাড়বে তত কিন্তু রোধ বাড়বে। তার মানে আমি বলতে পারি আর এল এর সাথে সমানুপাতিক। ঠিক আছে? আর কি, এই যে তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে যদি এ ধরি। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে জানিস তোরা? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে ক্রস সেকশন এরিয়া ইংলিশে। ওটার মানে হচ্ছে, ধর এই বস্তুটাকে তুই যদি কাটিস, যদি ঠিক এই বস্তুটাকে এইভাবে লম্বভাবে কাটিস, লম্বভাবে কাটছি একদম লম্বভাবে, তাহলে দেখতে কেমন হবে? এটা পুরো বৃত্তাকার হবে এই দিকটা, সাইডটা। কিন্তু এটা যদি লম্বভাবে না কেটে এইভাবে কাটিস, এরকম বাঁকা করে, তাহলে কি বৃত্তাকার হবে? হবে না সাইডটা। তো এইভাবে কাটলে ওটাকে বলবো, ওটাকে ক্রস সেকশন এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলবো না। যদি একদম পুরো লম্বভাবে কাটি কোনো বস্তুকে, তাহলে যে এরিয়াটা পাবো, ক্ষেত্রফলটা পাবো, সেটাকে বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ। তাহলে এই পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কেমন হয়? বৃত্তাকার হয় সাইডের। ওটা আমি ধরে নিলাম এ। এবার বল, একটা সরু এরকম তার আছে আর একটা এরকম মোটা তার আছে, কোনটার ক্ষেত্রে রোধ বেশি হবে, কোনটার ক্ষেত্রে রোধ কম হবে? যেটা যত বেশি সরু, সেটা কিন্তু রোধ সবচেয়ে বেশি। আর যেটা যত মোটা, বাধা কম দেবে। মনে হচ্ছে একটা নলের কথাই যদি ভাবিস, একটা নলের মধ্যে দিয়ে জল ফ্লো করছে, সরু নলের মধ্যে দিয়ে বেশি বাধা পাবে, বড় নলের মধ্যে দিয়ে বড় নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধর এটা A1 ধরলাম, তাহলে কোনটা বেশি? নিশ্চয়ই এটা বেশি। তো ক্ষেত্রফলের সাথে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম হবে তত রোধ কি হবে? বেশি হবে। কি পাবো বল? L × 1/A, ভেদ তোরা অঙ্ক করেছিস। আর এটা সমানুপাতিকটা তুলিয়া রো। তাহলে বলতো রো সমান কি লিখবো? এই সমীকরণ থেকে রো সমান কি লিখবো বল? এটা পেলাম। এখান থেকে আমি একটা কনক্লুশন টানবো। দাঁড়া, দেখ, প্রথমে কি বললাম যে রোধ কিসের উপর নির্ভর করে? রোধ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। দৈর্ঘ্য যত বৃদ্ধি হয় তারের, পরিবাহী তারের, তত রোধ বাড়ে, বাধা বেশি পায়। আর যত মোটা হয়, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হয় তত কিন্তু রোধ কমে। ব্যস্ত সম্পর্ক হলো। এই দুটোকে যৌগিক ভেদ যদি করি, তাহলে দুই দিকে আর আছে লিখলাম আর এই দিকটা গুণ করলাম। L × 1/A মানে L/A। সমানুপাতিক তুলিয়ে সমান দিয়ে একটা ধ্রুবক আছে, ধ্রুবকটা এখানে রো নিয়েছি, এই চিহ্নটার নাম হচ্ছে রো। ঠিক আছে? এই রো সমান কি লিখবো? রো সমান তাহলে কি লিখবো বলতো? R × A/L। এখানে এই যে রো ধ্রুবকটা নিয়েছি, এই ধ্রুবকটার নাম হচ্ছে ফিজিক্সের ভাষায়, এই রোটাকেই বলছে কি? রোটাকেই বলছে কি? রোধাঙ্ক। রোধাঙ্ক। তাহলে অনেক সময় তোদের বলে যে কোন তারের রোধ বাড়লে কারেন্ট কমে, অর্থাৎ রেজিস্ট্যান্স, রোধটা সরাসরি নির্ভর করছে রোধাঙ্কের উপর। তাহলে কোন তারের রোধাঙ্ক বেশি মানে কিন্তু রোধ বেশির কথাই বলছে। কোন পরিবাহী তারের যদি বলে রোধাঙ্ক বেশি, রোধাঙ্ক বেশি মানে কিন্তু রোধ বেশির কথাই বলছে। এবার রোধাঙ্ক কাকে বলে কিভাবে লিখবো? পরীক্ষায় কাকে বলেও থাকে, সংজ্ঞাটাও থাকে। কি করে বলবো? দেখ, এই যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণের, ভালোভাবে বুঝবি, এই সমীকরণের এই এলটাকে, নিচের যে দৈর্ঘ্য, এটাকে 1 ধরে নেব।
এবং এই যে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটাকে 1 ধরে নেব, তাহলে কি পড়ে থাকলো, এটা 1 এটা 1 হলে রো সমান r পড়ে থাকলো। যদি দুটো 1 হয়ে যায় রো সমান r পড়ে থাকলো। তাহলে একটা পরিবাহী তার আছে, যার দুটো প্রান্তের মধ্যবর্তী অংশে এই রোধটা থাকে। কি বলবো, কোন একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন ধাতব পরিবাহী তারের দুই প্রান্তের মধ্যবর্তী অংশের রোধকেই রোধাঙ্ক বলে। বুঝলে, কোনো মুখস্থ করার দরকার নাই, সমীকরণ থেকে আমি বলে দিলাম। একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন ধাতব পরিবাহীর দুই প্রান্তের মধ্যবর্তী অংশের রোধকে আর কি রোধাঙ্ক বলে। হলো? আচ্ছা, রোধাঙ্কের একক কি হবে? রোধাঙ্কের একক যদি বের করি, একক কি হবে বলতো? রোধাঙ্কের একক বল। রোধাঙ্কের একক আর এর একক কি? রোধের একক কি? রোধের একক কি ছিল রে? ওহম ইনটু এরিয়া ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার, দৈর্ঘ্যের স্কয়ার বাই দৈর্ঘ্যের একক কি? শুধু মিটার। একটা মিটার কাটবে, দিয়ে পড়ে থাকলো কি? ওহম ইনটু মিটার। ওহম মিটার এটা হচ্ছে কি রোধাঙ্কের একক। মনে থাকবে? এর মাত্রা যদি বের করি, আচ্ছা এর মাত্রাটা তোদের বাড়ির কাজ থাকবে, মাত্রাটা আমাকে করে আমাকে বলিস, নাহলে কমেন্ট করিস। মাত্রাটা আর এর রোধের মাত্রা, ক্ষেত্রফলের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা বসাবি, বসিয়ে যে মাত্রাটা পাবে এটা বের করিস। তাহলে রোধ থেকে আমি কি পেলাম? রোধাঙ্ক পেলাম, তাই তো? আর রোধাঙ্ক বাড়লে রোধ বাড়বে, একে অপরের উপর নির্ভরশীল। দেখলাম রোধ আর রোধাঙ্ক একই জিনিস যখন দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এক হবে। তাহলে এই রোধ মানে কি ছিল? রোধ মানে যে কারেন্টকে বাধা দেয়, মানে কারেন্টকে যেতে দেবে না। রোধের ঠিক অপোজিট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পরিবাহিতা। মানে যে পরিবহন করতে দেবে, মানে কারেন্টকে যে যেতে দেবে। রোধের পুরো উল্টো, রোধ কারেন্টকে বাধা দেবে আর পরিবাহিতা কারেন্টকে যেতে দেবে। বুঝতে পারছিস? তাহলে পরিবাহিতা কাকে বলে? পরিবাহিতা হচ্ছে মানে পরিবাহী তারের বা ধাতব পরিবাহীর এমন একটা জিনিস যেটা তড়িৎ প্রবাহমাত্রাকে যেতে দেয় বা তড়িৎ প্রবাহমাত্রা হতে দেয়, সেটাকে বলছে তড়িৎ পরিবাহিতা। তাহলে রোধ থেকে যদি রোধাঙ্ক আসে, তো তড়িৎ পরিবাহিতা থেকে পরিবাহিতাঙ্ক বলে আরেকটা জিনিস আসবে, পরিবাহিতাঙ্ক। ইঙ্গ ক এটা লাস্টে যুক্ত থাকছে। রোধ থেকে রোধাঙ্ক, যে বাধা দেয় তাকে বাধা, এর থেকে রোধাঙ্ক, আর যেতে দেয় কারেন্টকে পরিবাহিতা, তার সেখান থেকে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক কাকে বলে এটাও পরীক্ষায় থাকে। আচ্ছা, রোধকে আমরা আর দিয়ে চিহ্নিত করি, পরিবাহিতাকে আমরা কে দিয়ে চিহ্নিত করি, রোধাঙ্ককে আমরা রো দিয়ে চিহ্নিত করি, আর পরিবাহিতাঙ্ককে আমরা সিগমা দিয়ে চিহ্নিত করি। সিগমা, এর জন্য মনে থাকে এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা। এবার রোধের সংজ্ঞা তোরা জানিস, রোধাঙ্কের সংজ্ঞা জানিস, পরিবাহিতার সংজ্ঞা আমি এখনই বললাম যে কোনো পরিবাহী তার বা ধাতব পরিবাহী কারেন্টকে যেতে দেয় যে ধর্মের জন্য, সেটাকে বলছে পরিবাহিতা। পরিবাহিতাঙ্ক কাকে বলে? তাহলে ঠিক রোধাঙ্কের সংজ্ঞা তোরা এখান থেকে যেভাবে দিলি, যে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী তারের রোধকে দুই প্রান্তের মধ্যবর্তী অংশের রোধকে রোধাঙ্ক বলে। রোধকেই সেম জিনিস আমি পরিবাহিতাঙ্ক যখন বলবো, তখন কি বলবো? একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী তারের পরিবাহিতাকে, রোধ না, তখন আসবে পরিবাহিতা, পরিবাহিতাকেই পরিবাহিতাঙ্ক বলে। বুঝলি? রোধের জায়গায় চেঞ্জ হয়ে পরিবাহিতা হবে। একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন ধাতব পরিবাহীর পরিবাহিতাকে, রোধ না কেন, পরিবাহিতাকে পরিবাহিতাঙ্ক বলে। ঠিক আছে? এবার বলে দিই, রোধ আর পরিবাহিতা পরস্পর অপোজিট জিনিস। একজন কারেন্টকে বাধা দেয়, একজন কারেন্টকে যেতে দেয়। তো অপোজিট জিনিস মানে কিন্তু এরা পরস্পর একে অপরের অনন্যক হবে। মানে আর সমান আমি কি বলতে পারি? 1/k। বুঝলি? রোধ আর বাধা দেওয়া আর যেতে দেওয়া দুটো পরস্পর বিপরীত, সেজন্য অনন্যক হবে। যে কারেন্টকে যেতে দেবে বেশি, তার রোধ কোথায় মানে কম। আর যা রোধ বেশি মানে বাধা দেবে বেশি, মানে কারেন্টকে যেতে দেবে না, এটা কম হবে, পরিবাহিতা কম হবে।
একেবারে অপোজিট, সেজন্য 1/। একইভাবে রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক এরাও পরস্পর কি হয়, অনন্যক হয়। মনে থাকবে? তাহলে বলতো তোরা রোধাঙ্কের একক একক তোরা দেখেছিস কি ছিল? রোধাঙ্কের একক ওহম মিটার। তাহলে রোধাঙ্কের একক যদি ওহম মিটার হয়, তাহলে সিগমা এর একক কি হবে বলতো? পরিবাহিতাঙ্কের একক কি হবে বল? সিগমার একক কি হবে? দেখ, রোধাঙ্কের একক ছিল ওহম মিটার, রোধাঙ্কের অনন্যকই তো সিগমা। আমি রো সমান 1 বাই সিগমা লিখতে পারি, বা সিগমা সমান 1 বাই রো লিখতে পারি, একই ব্যাপার। তার মানে এই জিনিসটার উল্টো, তো উল্টো মানে অ্যাকচুয়ালি 1 বাই ওহম মিটার, তাহলে ওহম মাইনাস 1 মিটার মাইনাস 1 এরকম। এটাকে আমি এটাকে এরকম লেখা যায়, এই ওহমটা উল্টে যায় 1 বাই ওহম, সেই জন্য এটাকে এরকম লেখা যায়। ঠিক আছে, এটাকে বলছে মো, এটার নাম হচ্ছে মো। এবার এই মিটারটাকে উল্টে আবার এরকম করিস না, মিটারটাকে উল্টে আবার এরকম করে দিস না। ওহমটাকে উল্টেছে বলে মিটারটাকে উল্টে ডাব্লিউ করিস না, এটা যেন না হয়। মিটারটা উল্টানো মানে অ্যাকচুয়ালি মিটার টু দি পাওয়ার -1। তাহলে ওহম মিটার টু দি পাওয়ার -1, এটা হচ্ছে একক। এই ওহম না, এটার নাম হচ্ছে, এই চিহ্নটার নাম আমি লিখে দিচ্ছি। তাহলে এই যে এটাকে মো মিটার ইনভার্স বলছে, এইটার নাম মো। এটা আরেকটা নাম কি? সিমেন্স বলে এটাকে, সিমেন্স। সিমেন্স, দেখবি সিমেন্স একটা কোম্পানি হয়, ইলেকট্রিক কোম্পানি, দেখেছিস, শুনেছিস? মানে যেমন ইলেকট্রিক তারের বিভিন্ন কোম্পানি হয় না, ফিলিপস, বিভিন্ন কোম্পানি হয়, সিমেন্স একটা কোম্পানির নাম, এখান থেকে সিমেন্স নামটা দেখেছে কোম্পানিতে। তাহলে এই যে পরিবাহিতাঙ্কের মাত্রা কি হবে বলতো? পরিবাহিতাঙ্কের মাত্রাটা বের কর দেখি। পরিবাহিতাঙ্কের মাত্রা, আচ্ছা তোরা রোধাঙ্কের মাত্রা বের করবি তো? রোধাঙ্কের যে মাত্রাটা হবে সেটাই তো, তার অনন্যকটাই তো পরিবাহিতাঙ্কের মাত্রা হবে। রোধাঙ্কের মাত্রা আমি বাড়ির কাজ দিয়েছি, তাহলে এই রোধাঙ্কের মাত্রাটা 1 বাই করে দিবি, ওটাই হবে পরিবাহিতাঙ্কের মাত্রা। হবে? করে নিস তাহলে। দেখ, এবার পরিবাহী, ধর একটা ধাতব পদ আছে, ধর আমি নিয়েছি একটা লোহা আর একটা কাঠ। যদি লোহাটাকে যদি কারেন্টে দিস, তাহলে নিশ্চয় লোহাটা কারেন্ট হবে, তাই তো? মানে লোহার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারে, কিন্তু কাঠ টাচ করালে কাঠের মধ্যে দিয়ে কারেন্ট যায় না। কেন? এই যে জিনিসগুলো কেন যায় না আমাকে দেখতে হবে, ভালো করে বুঝবি। তার মানে দুই ধরনের মেন আমরা পদার্থ পাই, একটা হচ্ছে পরিবাহী পদার্থ, আর একটা হচ্ছে অন্তরক। ঠিক আছে? পরিবাহী পদার্থ কি? পরিবাহী পদার্থ মানে হচ্ছে যে পদার্থগুলো তড়িৎ পরিবহন করতে পারে। আচ্ছা, তড়িৎ পরিবহন করতে পারে মানে ভালো করে এর পিছনে ফিজিক্সটা দেখবি যে কি করে তড়িৎ পরিবহন করে। ধর একটা ধাতব প্লেট আছে, লোহা বা তামা বা কিছু একটা আছে, তাহলে লোহা বা তামা নিশ্চয়ই কারেন্ট পরিবহন করতে পারে। আমরা জানি এই নরমাল তারের মধ্যে দিয়ে যে ভিতরে যে এইগুলো থাকে, ওগুলো তামা থাকে, দেখেছিস তো? তামা বা বিভিন্ন প্লাটিনাম, বিভিন্ন জিনিস থাকে যেগুলোর মধ্যে কারেন্ট যেতে পারে। কেন যেতে পারে? দেখ, আমি প্রথম দিন একটা কথা বলেছিলাম যে কোনো পরমাণু যার কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর বাইরের কক্ষপথে কি থাকে? ইলেকট্রন গুলো থাকে। হলো, এই কক্ষপথের মধ্যে যে ইলেকট্রন গুলো বাউন্ড হয়ে আছে, মানে আবদ্ধ হয়ে আছে, সেটাকে কিন্তু বদ্ধ আধান বলছে। এবার যদি কোনো কারণে ঘর্ষণ হোক বা কোনো কারণে যদি এখান থেকে ইলেকট্রন বেরিয়ে চলে আসে কক্ষপথ থেকে, তো কক্ষপথ থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে এলো সেটাকে কি বলছে? সেটাকে বলছে কি? মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। মনে রাখবে, ফ্রি ইলেকট্রন। তাহলে কোন পরমাণুতে ইলেকট্রন আছে আমি জানি, কিন্তু ইলেকট্রন যদি কক্ষপথ থেকে কোনো কারণে বেরিয়ে আসতে পারে, তাহলে ওই বেরিয়ে এসে যে ইলেকট্রনটা থাকে সেটাকে বলছে ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। কারণ কক্ষপথের মধ্যে বাউন্ড হয়ে নাই, ফ্রি। তা ফ্রি ইলেকট্রন কি করে সবসময়? ফ্রি ইলেকট্রন এদিক থেকে ওদিকে মুভ করতে পারে, মানে গতিশীল হতে পারে। কিন্তু এই বাউন্ড ইলেকট্রন কক্ষপথের মধ্যে এই গতিশীল হতে পারবে কেন? কারণ নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ হয়ে আছে, নিউক্লিয়াসের সঙ্গে একটা স্থিত কুলম্বের ফোর্স কাজ করছে ওখানে। কিন্তু
এই যে মাইনাস যেটা মুক্ত হয়ে গেল যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা কিন্তু এদিক ওদিক চলাফেরা করতে পারবে। একটা ইলেকট্রন বা নেগেটিভ আধান যদি মুভ করে একদিক থেকে অন্যদিকে যায়, তার মানে কারেন্ট তৈরি হবে। যেদিকে নেগেটিভ আধান যাবে তার বিপরীতে কারেন্ট যায়। আমি বলেছি আধান এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে কেন? কারণ পোটেনশিয়াল ডিফারেন্স, বিভবের পার্থক্যের কারণে। বেশি বিভব থেকে কম বিভবের দিকে ধনাত্মক আধান, আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ঋণাত্মক আধান যায়। তা ইলেকট্রন গুলো মুভ করছে মানে, সে মুক্ত ইলেকট্রন গুলো মুভ করা মানে কিন্তু কারেন্ট তৈরি হওয়া। এই মুক্ত ইলেকট্রন গুলো যে বেগে গতিশীল হয় ধাতব পরিবাহের মধ্যে, সেটাকে বলছে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ। এই নামটা মনে রাখবি, এগুলো একটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন যদি আসে তাহলে এটা আসে। অনুপ্রবাহের বিচলন বেগ বা অনুপ্রবাহের বেগ, আমি এটা লিখিয়ে দেবো তোদেরকে, বা এটার ইংলিশ নাম হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তাহলে মুক্ত ইলেকট্রন যে বেগে, যে ভেলোসিটি নিয়ে গতিশীল হবে, কারেন্ট তৈরি করবে, সেই বেগটাকে কি বলছে? বিচলন বেগ বা অনুপ্রবাহের বেগ বা ড্রিফট ভেলোসিটি অফ ফ্রি ইলেকট্রন। দেখ এইটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় থাকে যে অনুপ্রবাহের বেগ বা বিচলন বেগ বা ইলেকট্রনের ফ্রি ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি কি। তখন কি বলবি? যে কোনো ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনগুলি যে বেগে গতিশীল হয়, যে বেগে গতিশীল থাকে, সেই বেগটাকে বলছে কি? বিচলন বেগ বা মুক্ত ইলেকট্রনের বেগ। এটা নর্মাল অ্যান্সার, দেখ এই অ্যান্সার সবাই জানিস। বিচলন বেগ মানে মুক্ত ইলেকট্রনগুলি যে বেগে গতিশীল থাকে। এবার বলতো এই মুক্ত ইলেকট্রন যদি না থাকে, কোন ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনই নাই, তাহলে কি মুক্ত ইলেকট্রন পরিবহন যদি না হয় তাহলে কি কারেন্ট তৈরি হবে? হবে না। কারণ কারেন্ট তৈরি হওয়ার জন্য প্রথম হচ্ছে মুক্ত ইলেকট্রনকে গতিশীল হতে হবে, মুভ করতে হবে। তো মুক্ত ইলেকট্রন যদি না থাকে তাহলে কারেন্ট তৈরি হবে না। তাহলে এই যে ধাতব পরিবাহীতে, যে কোনো ধাতব পরিবাহী, তাতে কি হয়? মুক্ত ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে। তাহলে মুক্ত ইলেকট্রন যদি বেশি পরিমাণে থাকে, তাহলে মুক্ত ইলেকট্রন গতিশীল হলে সেখানে কি তৈরি হবে? কারেন্ট তৈরি হবে। তো পরিবাহী পদার্থের ক্ষেত্রে কিন্তু মুক্ত ইলেকট্রনের পরিমাণ বেশি, ঠিক সেই কারণেই কিন্তু কারেন্ট তৈরি হয়। কারেন্ট যেতে পারে লোহা, তামা, যে কোনো ধাতব পরিবাহী। কিন্তু অন্তরক কি? এমন একটা পদার্থ যার মধ্যে কোনো রকমের মুক্ত ইলেকট্রন নাই, মানে ইলেকট্রন গুলো সব পরমাণুর কক্ষপথে বাউন্ড হয়ে আছে। বুঝতে পারছি? কোন রকমের মুক্ত ইলেকট্রন নাই। মুক্ত ইলেকট্রন না থাকলে কারেন্ট প্রবাহ হবে? হবে না। সেই জন্য এটাকে বলছে অন্তরক। যেমন কাঠ, এটার মধ্যে কোন রকমের মুক্ত ইলেকট্রন নাই। মুক্ত ইলেকট্রন না থাকলে তড়িৎ পরিবহন করতে পারবে না। হলো? এবার এই দুটো জিনিস, পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি একটা জিনিস আছে, সেটাকে বলছে অর্ধ পরিবাহী। খুব ভালো করে বুঝবি এটা, এটার সম্বন্ধে অনেকের কনসেপ্ট থাকে না। পরিবাহী, অর্ধ পরিবাহী, এটা ইংলিশটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এটা পরিবাহীর ইংলিশ হচ্ছে কন্ডাক্টর, আর অন্তরকের ইংলিশ হচ্ছে ইনসুলেটর, কন্ডাক্টর ডি। আর এটা হচ্ছে সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী, আর এটা হচ্ছে ইনসুলেটর। অর্ধপরিবাহী কি? কারণ অর্ধপরিবাহী এমন একটা পদার্থ যেটা, অর্ধপরিবাহীর উদাহরণ বলতে পারবি কেউ? সিলিকন, জার্মেনিয়াম, এগুলো সব অর্ধপরিবাহীর উদাহরণ। মনে থাকে জানো, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো অর্ধপরিবাহীটা কি হয় শোন। যদি অর্ধপরিবাহী নর্মাল অবস্থায়, অর্ধপরিবাহীটা নর্মাল অবস্থায় কিন্তু কোনো রকমের মুক্ত ইলেকট্রন থাকে না। মানে মুক্ত ইলেকট্রন যদি না থাকে তাহলে এই অন্তরকের মতো কাজ করবে, এর মধ্যে কোনো তড়িৎ পরিবহন করবে না। কিন্তু দেখ, এই যে পরমাণুটা ছিল, এখানে প্রথম দিকে কোনো মুক্ত ইলেকট্রন ছিল না, সবই বাউন্ড হয়েছিল। এবার যদি এখানে যদি আমি কোনো কারণে শক্তি দিই, এনার্জি দিই, তোরা সব লিখতে ব্যস্ত কেন? তাহলে এই ইলেকট্রনটা যখন বাইরে বেরিয়ে আসেনি, তখন কিন্তু এই আধানটা মুক্ত অবস্থায় নাই। এবার একে যদি আমি বাইরে থেকে কোনো কারণে কোনো এনার্জি দিই, সেটা তাপ শক্তি হতে পারে, উষ্ণতা হতে পারে। তো কোনো কারণে যদি এনার্জি দিই, শক্তি দিই, তাহলে কিন্তু এই ইলেকট্রনটা যেই কক্ষপথের, এই বাইরের কক্ষপথের যে ইলেকট্রনটা যে এনার্জি পাবে, ও কি করবে? সবসময় কক্ষপথে বেরিয়ে আসার চেষ্টা করবে। এনার্জি পেয়ে গেছে, ও হায়ার স্টেটে বা উচ্চ কক্ষপথে যেতে চাইবে। উচ্চ কক্ষপথ যেহেতু নাই, তাই বেরিয়ে আসতে চাইবে। তোর কাছে যখনই টাকা চলে আসবে, তখনই তুই বাপমার কথা অবাধ্য হয়ে যাবি, তাই তো? বাপমার কাছে বেরিয়ে আসতে চাইবি না? কখনো না।
ঠিক সেই সেই জিনিসটা এটা করে যে এ যখনই তাপ শক্তি পাবে, এনার্জি পেয়ে যাবে, এ বাউন্ড এই কক্ষপথ থেকে ইলেকট্রনটা বেরিয়ে আসতে চাইবে, অবশ্যই বেরিয়ে আসবে। তাহলে যখনই এ কিন্তু নর্মাল অবস্থায়, যখন তাপ দিয়ে নিয়ে নর্মাল অবস্থায়, তখন কিন্তু একটা অন্তরকের মতো কাজ করছিল, কোন রকমের মুক্ত ইলেকট্রন ছিল না। কিন্তু যখনই ওকে এক্সটার্নাল এনার্জি, উষ্ণতা তাপ শক্তি যখন দিচ্ছি, তখনই কিন্তু এখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে, অর্থাৎ মুক্ত ইলেকট্রন। পুরোপুরি পরিবাহীর মতো আমি বলতে পারবো না, আবার পুরোপুরি অন্তরকের মতো বলতে পারবো না। এক্ষেত্রে যদি সামান্য পরিমাণ উষ্ণতা দিই, তাহলে এক্সাইটেড করলে এদের মধ্যে মুক্ত ইলেকট্রন তৈরি হবে এবং তড়িৎ পরিবহন করবে। এই জিনিসটার মধ্যে একটা আরেকটা পার্থক্য আছে। সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহীর উদাহরণ। এই অর্ধপরিবাহীর প্রচুর কাজ আমাদের মডার্ন ফিজিক্সে, যে ডায়োড গুলো বা আরো যে বিভিন্ন তাদের লজিক গেট বিভিন্ন জিনিস আছে, সেগুলো ওই যে কম্পিউটার প্রোগ্রামিং যেখানে লাগানো হয়, সেখানে কিন্তু সব ওই সেমিকন্ডাক্টরের প্রচুর কাজ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, যে পরিবাহীতে আর অর্ধপরিবাহীতে ওহমের সূত্র কিভাবে প্রযোজ্য হয়। আচ্ছা, ওহমের সূত্র অনুযায়ী তোরা বলতো, ওহমের সূত্র অনুযায়ী যত আমার উষ্ণতা বাড়ে, আচ্ছা উষ্ণতা আর রোধ কিভাবে সম্পর্কযুক্ত বলতো? উষ্ণতা আর রোধ কিভাবে সম্পর্কযুক্ত? রোধও বলতে পারিস, রোধাঙ্ক বলতে পারিস। অনেকে বই দেখবি অনেক সময় রোধাঙ্ক লেখা থাকে। কেন রোধাঙ্ক? কারণ রোধাঙ্ক যেটাই সেটাই রোধ, রোধাঙ্ক বাড়লে রোধ বাড়বে। আচ্ছা বলতো, যদি নর্মাল, আমি যদি বলি নর্মাল একটা তারের মধ্যে দিয়ে ধর একটা বাল্বের সঙ্গে যুক্ত করেছিস, বাল্বটায় যতটা কারেন্ট চাই আমি তার থেকে বেশি কারেন্ট দিচ্ছি, তাহলে দেখবি ওই তারটা ওকে বাধা দেওয়ার চেষ্টা করবে, বাল্বটার কাছে কারেন্টটা যেতে দেবে না, এবং তারটা দেখবি গরম হয়ে যাবে। ঠিক আছে, গরম হয়ে যাবে, কারণ তারটার মধ্যে অতিরিক্ত প্রবাহ আসছে, কিন্তু ও আসতে দিচ্ছে না, মানে রোধ বেশি এখানে। রোধ যদি বেশি হয় তাহলে উষ্ণতাও বেশি। তাহলে ঠিক সেরকম উষ্ণতা যদি বাড়ায় আমি, তাহলে অ্যাকচুয়ালি রোধও বাড়বে। অ্যাকচুয়ালি কোন তারকে যত বেশি বাধা দিবে সেই জায়গায় তত বেশি হিট হতো, হয়তো তত বেশি গরম হবে। ঠিক সেরকম যে উষ্ণতা যত বাড়াবো তত বেশি কিন্তু রোধও বাড়বে। এটা লেখচিত্রটা কেমন হবে? এরকম হবে, তাই তো? অনেকটা এরকম হবে, সরল সম্পর্ক। যত উষ্ণতা বাড়বে তত কিন্তু রোধাঙ্ক বাড়বে বা রোধও বাড়বে। কিন্তু এটা কিসের ক্ষেত্রে? এটা পরিবাহী ক্ষেত্রে, এটা পরিবাহী পদার্থের ক্ষেত্রে এটা। কিন্তু এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়? অর্ধপরিবাহীটা পরীক্ষায় খুব আসে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমি এখনই বললাম, একে যত উষ্ণতা দেবো, একে যদি বাইরে থেকে আমি উষ্ণতা দিই, তাহলে এ আরো তড়িৎ পরিবহন করবে। তড়িৎ পরিবহন তবেই করবে, নর্মাল অবস্থায় করছে না। উষ্ণতা দিলেই তবে ইলেকট্রন মুক্ত হচ্ছে। তো উষ্ণতা দিলেই পরিবহন হচ্ছে, কারেন্ট যাচ্ছে। তাহলে কি বললাম, যে আমি যখন বাইরে থেকে উষ্ণতা দেব, তখনই অর্ধপরিবাহীতে কি হয়? ইলেকট্রন মুক্ত হয় এবং কারেন্ট যায় মানে রোধ কম হচ্ছে। তাহলে উষ্ণতা দিলে রোধ আরো কমে যাচ্ছে। আর এই পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছিল? উষ্ণতা যত দিচ্ছিলাম তখন তত রোধ বা রোধাঙ্ক বাড়ছিল, আর এটা রোধ আরো কমছে, কারেন্ট যাচ্ছে। তার মানে এটা লেখচিত্র কেমন হয় বলতো? এটার ক্ষেত্রে লেখচিত্র, আচ্ছা এটা মুছলাম, এটা মুছে দিচ্ছি, এটা মুছলাম। এবার এটা কেমন হয়? এরকম হবে, ব্যস্ত সম্পর্ক। এটা রোধ, এটা উষ্ণতা, আর এটা সেই রোধাঙ্ক। আচ্ছা, এটা কিসের ক্ষেত্রে? অর্ধপরিবাহী। এই দুটো, এই লেখচিত্রগুলো আসে। আর একটা হচ্ছে অতি পরিবাহী, সেটা আমি বলছি, এটা লিখে নেবে একটু। অতি পরিবাহীর মধ্যে নামের মধ্যে অ্যান্সার আছে, মানে অতিরিক্ত পরিবহন হবে, অর্থাৎ কারেন্ট অতিরিক্ত প্রবাহ হবে। মানে লেখচিত্রটা কেমন হবে? লেখচিত্রটা পরীক্ষায় থাকে এরকম হবে, মানে এটা উষ্ণতা, এটা রোধাঙ্ক। মানে দেখ, নর্মালি কি হয়? উষ্ণতা কম হলে রোধ কম হয়, নর্মাল পরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহী না। যত উষ্ণতা কম হবে রোধ বা রোধাঙ্ক কম হবে। তো ধর এখানে একটা উষ্ণতা এবং একটা রোধাঙ্ক আছে, আমরা উষ্ণতা ধীরে ধীরে কমাচ্ছি, রোধাঙ্কও কমছে। দেখ, উষ্ণতা কমাচ্ছি, রোধাঙ্ক কমছে। কমতে একটা নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতা কমতে একটা নির্দিষ্ট উষ্ণতায় হঠাৎ রোধাঙ্ক পুরো জিরোতে নেমে চলে আসে, কমতে পুরো জিরোতে। বুঝলি কি বললাম? রোধাঙ্ক কম, উষ্ণতা কম, রোধাঙ্ক কম, উষ্ণতা কম, রোধাঙ্ক কম। এই পয়েন্টে এসে উষ্ণতার একটা নির্দিষ্ট মানে এসে দেখা যায় যে রোধাঙ্কটা হঠাৎ করে জিরো হয়ে যাচ্ছে। হঠাৎ করে রোধাঙ্ক জিরো মানে কি বলতো?
হঠাৎ করে রোধাঙ্ক জিরো মানে বাধা নাই, বাধা নাই মানে একদম বাধাহীন ভাবে প্রবাহ হবে, মানে অতিরিক্ত মাত্রা অতিরিক্ত তড়িৎ প্রবাহ হবে, সেই জন্য অতি পরিবাহী বলছে। যে উষ্ণতায় এই এই যে অতি পরিবাহীটা হয়, যে উষ্ণতায় এই রোধাঙ্কটা পুরো শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাটাকে কি বলছে? সেই উষ্ণতাটাকে বলছে সংকট উষ্ণতা। এখানে যদি আমি বলি সি যদি ধরি, সিটা হচ্ছে কি সংকট উষ্ণতা। পরীক্ষায় থাকে সংকট উষ্ণতা কি, কি বলবি? অতি পরিবাহীর ক্ষেত্রে যে উষ্ণতায় রোধাঙ্কের মান পুরো শূন্য হয়ে যায় এবং অতিরিক্ত তড়িৎ প্রবাহ ঘটে, সেই উষ্ণতাটাকে বলছে কি সংকট উষ্ণতা। তো তিনটা লেখাচিত্র পেলি, একটা পরিবাহীর ক্ষেত্রে আগে আঁকলাম, একটা অন্তরকের ক্ষেত্রে, আর এই না একটা হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে, আর একটা হচ্ছে অতি পরিবাহীর ক্ষেত্রে। হলো অন্তরকের ক্ষেত্রে আবার কি হবে? অন্তরকের ক্ষেত্রে কোনো তড়িৎ প্রবাহ হবে না, কারেন্টই তো যাবে না, তাহলে ওরা লেখচিত্র কি হবে? আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদেরকে নেক্সট ক্লাস 10 এর যে সমান্তরাল সমবায়, শ্রেণীর সমবায়ে তুল্য রোধের মান, এই ভিডিওটা নিয়ে আসবো। খুব ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা অবশ্যই পরের ভিডিওটা, তো পরের ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ ওখান থেকে প্রচুর কোশ্চেন আসে মাধ্যমিকে, এবং জটিল কোশ্চেন বা সার্কিট প্রবলেম গুলো কিন্তু ওখান থেকে আসবে। ওগুলো কিন্তু ভালো করে না বুঝলে তুমি কোনো নিউমেরিক্যাল পারবে না, ওখানে সমস্ত স্টুডেন্টদের ভুলটা হয়। আচ্ছা, আর যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে নিও, এই ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক আমি দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। আচ্ছা।